মাইলস্টোন কলেজের পক্ষ হতে অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমি বিজন গোলদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আজ আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এর একটি গুরুত্বপূর্ণ বিষয় কম্পটন ক্রিয়া। এই কম্পটন ক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে হবে কম্পটন ক্রিয়া কি। কম্পটন একজন বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী, নাম হচ্ছে আর্থার কম্পটন। 1923 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্থার কম্পটন এক্স রে রশ্মিকে একটি কার্বন মৌলের ইলেকট্রন দ্বারা বিক্ষেপণ ঘটায়। উনি পর্যবেক্ষণ করেন যে বিক্ষিপ্ত এক্স রের শক্তি আপতিত এক্স রে শক্তি থেকে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা জানি শক্তির সাথে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আপতিত ফোটনের বা এক্স রে শক্তি যদি হ্রাস পায় তাহলে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই ঘটনার নামই হচ্ছে কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট। দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই একটি স্থির ইলেকট্রন, আর এই ইলেকট্রনকে আঘাত করছে আপতিত ফোটন বা এক্স রে। কারণ ফোটন হলে উচ্চ শক্তি সম্পন্ন ফোটন হতে হবে। আঘাত করার পর এই আপতিত ফোটন বা এক্স রে একটি নির্দিষ্ট কোণে বিক্ষিপ্ত হচ্ছে। আর যে ইলেকট্রনকে আঘাত করেছিল, ইলেকট্রন এই আপতিত ফোটনে কিছু শক্তি গ্রহণ করে সে প্রক্ষিপ্ত হচ্ছে, তার মানে সে স্ক্যাটার্ড হয়ে গেল। এই প্রক্ষিপ্ত ইলেকট্রন যেহেতু আপতিত ফোটনে কিছু শক্তি গ্রহণ করে, তাহলে বুঝতে হবে আপতিত ফোটনের শক্তি হ্রাস পেয়েছে। অর্থাৎ আপতিত ফোটনের শক্তি যদি ই হয়, বিক্ষিপ্ত ফোটনের যদি আমি ই প্রাইম বলেছি, তার মানে এখানে ই প্রাইমের ভ্যালুটা ই থেকে কম, তাহলে তরঙ্গদৈর্ঘ্য আমরা জানি বৃদ্ধি পাবে। এই ঘটনার নাম হচ্ছে কম্পটন ক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা গুছিয়ে বলছি। উচ্চ শক্তি সম্পন্ন কোনো ফোটন বা এক্স রে কোন স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষ ঘটালে অথবা স্থির ইলেকট্রন দ্বারা উচ্চ শক্তি সম্পন্ন ফোটন বা এক্স রে বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্ত ফোটন বা এক্স রে তরঙ্গদৈর্ঘ্যের বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলা হয় কম্পটন ক্রিয়া। দেখো আমরা যে আপতিত ফোটন বা এক্স রে নিয়েছি তার শক্তি হচ্ছে ই, কম্পাঙ্ক এফ, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং ভরবেগ পি সমান এইচ বাই ল্যামডা। ল্যামডাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সি বাই এফ হয়, এটাকে উল্টিয়ে আমরা এইচ এফ বাই সি। একইভাবে বিক্ষিপ্ত ফোটনকে আমরা ধরেছি, দেখো এই প্রাইম শক্তি প্রাইম, কম্পাঙ্ক এফ প্রাইম, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা প্রাইম এবং ভরবেগ পি প্রাইম সমান এইচ বাই ল্যামডা প্রাইম এইচ এফ প্রাইম বাই সি। আর যে ইলেকট্রন স্থির ইলেকট্রন তার ভর ছিল এম নট, এটা সংঘর্ষের পর বা আঘাতের পর তার ভর হয়ে গেল এম। তার মানে আমরা এখানে আপেক্ষিক তত্ত্বের প্রয়োগ দেখাচ্ছি। অর্থাৎ আমরা জানি আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী এই কণার ভর বা ইলেকট্রনের ভর বৃদ্ধি পাবে। তাহলে এটা গতিশীল ভর এম, ভরবেগ এম ভি, আর মোট শক্তি হচ্ছে এই ইলেকট্রনটির মোট শক্তি হচ্ছে ই। এই এখন আমরা দেখব যে এখান থেকে যে আমাদের প্রক্ষিপ্ত যে ফোটন তার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা প্রাইম আমরা বের করতে চাই। এর জন্য একটা সমীকরণ আছে, সেই সমীকরণে আমরা যাব। এখন এই জায়গায় একটা বিশ্লেষণ আমরা দেখাই। এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি আমরা অবলম্বন করে এই সমীকরণটি প্রতিপাদন করব, কারণ এখানে কিন্তু শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো আপতিত ফোটনের আমরা এখানে দেখিয়েছি ভরবেগ হলো পি, আর বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ ছিল পি প্রাইম। যেহেতু একটা নির্দিষ্ট কোণে বেঁকে যাচ্ছে, তার মানে এটা দুটি উপাংশ পাওয়া যাবে। দেখো এটা যদি আমাদের থিটা ধরেছি,
তার মানে এটা আনুভূমিক উপাংশ। তাহলে পি প্রাইমকে বিশ্লেষণ করলে হয় পি প্রাইম কস থিটা, আর উলম্ব উপাংশ হয় পি প্রাইম সাইন থিটা। ঠিক একইভাবে যদি আমি এই যে আমাদের প্রক্ষিপ্ত ইলেকট্রন তার ভরবেগ বলছি এমভি, তাকে বিশ্লেষণ এবং সে বিক্ষেপণ কোণ হচ্ছে আলফা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তার একটি এমবিকে বিশ্লেষণ করলে হবে এমজি কজ আলফা, এটা আনুভূমিক উপাংশ, আর এমবি সাইন আলফা এটা উলম্ব উপাংশ। এখানে পি প্রাইম সাইন থিটা আর এমবি সাইন আলফা পরস্পরের উল্টো। বিক্ষিপ্ত ফোটনের বিক্ষেপণ কোণ থিটা, প্রক্ষিপ্ত ইলেকট্রনের বিক্ষিপ্ত কোণ বা বিক্ষেপণ কোণ আমরা আলফা ধরেছি। এখন আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রয়োগ করব। সংঘর্ষের পূর্বে আপতিত ফোটন বা এক্স-রে এবং ইলেকট্রনের মোট ভরবেগ, সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটন আর প্রক্ষিপ্ত ইলেকট্রনের মোট ভরবেগ ঠিক থাকবে বা সমান থাকবে। এখন আপতিত ফোটন দেখো সম্পূর্ণ আনুভূমিকভাবে গতিশীল, সুতরাং এর সংঘর্ষের পূর্বে এই আপতিত ফোটনের শুধুমাত্র আনুভূমিক ভরবেগ থাকবে, উলম্ব অবস্থায় কোনো তার ভরবেগের উপাংশ থাকবে না। আর ইলেকট্রনের আদি অবস্থায় তো ইলেকট্রন গতিশীল নয়, স্থির, তার মানে এর ভরবেগ শূন্য। আর বিক্ষিপ্ত অর্থাৎ সংঘর্ষের পরে যে ঘটনা, সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের দুটি উপাংশ থাকবে, ইলেকট্রনেরও দুটি উপাংশ থাকবে, একটা আনুভূমিক একটা উলম্ব। প্রথমে আমরা আনুভূমিক নিব, পরে আমরা উলম্ব নিব। তাহলে আনুভূমিক উপাংশ নিয়ে আমরা পাচ্ছি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে আপতিত ফোটনের ভরবেগ পি প্লাস সংঘর্ষের পূর্বে ইলেকট্রনের ভরবেগ 0 সমান সমান সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের আনুভূমিক উপাংশ পি প্রাইম কস থিটা প্লাস সংঘর্ষের পরে প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের আনুভূমিক উপাংশ এমভি কস আলফা। আমরা পূর্বে দেখিয়েছি পি সমান কি এইচ এফ বাই সি, পি প্রাইম এইচ এফ প্রাইম বাই সি কস থিটা। সি দিয়ে উভয় পক্ষে গুণ করলে এইচ এফ এবং সাইড চেঞ্জ করলাম আমরা, এইচ এফ প্রাইম কস থিটা সমান সমান এম ভি সি কস আলফা, সমীকরণ নাম্বার 1। এবার যদি আমরা উলম্ব উপাংশক নেই, আমরা আগেই বলেছি যে আপতিত ফোটনের কোনো উলম্ব উপাংশক নেই, আর এটা এই ইলেকট্রনটি তো অবশ্যই স্থির। তাহলে সংঘর্ষের পূর্বে উলম্ব উপাংশক সংঘর্ষের পূর্বে আপতিত ফোটনের ভরবেগ 0, ইলেকট্রনের ভরবেগ 0 সমান সমান সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের উলম্ব উপাংশ হচ্ছে পি প্রাইম সাইন থিটা, প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের উলম্ব উপাংশ এমভি সাইন আলফা। তবে পি প্রাইম সাইন থিটার উল্টো, মানে মাইনাস এমভি সাইন আলফা। এখন যদি আমরা একসাথে পি প্রাইমকে আমরা ভেঙে দিই, তাহলে হবে এইচ এফ প্রাইম বাই সি সাইন থিটা এবং সাইড চেঞ্জও করলাম, সিটা যদি আমরা ওপাশে নিয়ে যাই, এমবি সি সাইন আলফা। 1 নং এবং 2 নং সমীকরণের উভয় পক্ষে বর্গ করে যদি আমরা সমষ্টি নেই, তাহলে কি হয়, 1 নং এর বাম পাশে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আসবে। আচ্ছা, তাহলে আমরা 1 নং সমীকরণের আগে বাম পাশের স্কয়ার করছি আমরা,
এবার 2 নং সমীকরণের বাম পাশে বর্গ করব সমান সমান আমরা 1 নংয়ের ডান পাশে বর্গ করে 2 নংয়ের ডান পাশে বর্গ করে যদি আমরা যোগ করি তাহলে দেখো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কমন আসবে, মানে যোগ হয়ে যাবে, আর m স্কয়ার v স্কয়ার c স্কয়ার একটা কমন আসবে। তাহলে যদি আমি একবারে কমন নেই m স্কয়ার v স্কয়ার c স্কয়ার, তাহলে থাকে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। তাহলে h স্কয়ার f স্কয়ার এই দুটি দেখো কমন যায়, তাহলে h স্কয়ার f প্রাইম স্কয়ার যদি আমরা কমন নেই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 আসবে। আমরা লিখব না -2h স্কয়ার f প্রাইম cos থিটা সমান সমান m স্কয়ার v স্কয়ার c স্কয়ার। সমীকরণ নাম্বার আমরা দিলাম 3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র নিব। সংঘর্ষের পূর্বে আপতিত ফোটনের শক্তি হচ্ছিল E সমস্যা নেই সেভ, আর স্থির ইলেকট্রনের ভর আছে m নট c স্কয়ার। সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের শক্তি হচ্ছে E প্রাইম, E প্রাইম সমান হচ্ছে h f প্রাইম, আর সংঘর্ষের পরে প্রক্ষিপ্ত ইলেকট্রনের মোট ভর হচ্ছিল m আর মোট শক্তি হচ্ছিল E মানে mc স্কয়ার। এই শক্তি নিত্যতার সূত্র অবলম্বন করব। সংঘর্ষের পূর্বে আপতিত ফোটনের শক্তি হচ্ছে E সমান হচ্ছে hf। তাহলে শক্তির নিত্যতার সূত্র নিয়ে পাই E সমান হচ্ছে hf প্লাস স্থির ইলেকট্রনের গতি শক্তি হচ্ছে m নট c স্কয়ার, সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের শক্তি হচ্ছে E প্রাইম সমান হচ্ছে hf প্রাইম প্লাস সংঘর্ষের পরে মোট শক্তি হচ্ছে E সমান হচ্ছিল mc স্কয়ার। এটা গতিশীল ভর আর একটা স্থির ভর। hf সাইড চেঞ্জ করি, এবার উভয় পক্ষে বর্গ করি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা করলে কত আসে 2h স্কয়ার f প্রাইম, তারপর এটার সাথে -2h m নট c স্কয়ার f প্রাইম, এরপর এই দুটি m নট c স্কয়ার f সমান ডান পাশে আছে m স্কয়ার c টু দি পাওয়ার 4। এই এটা সমীকরণ নাম্বার 4। এখন সমীকরণ 4 থেকে বা 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কি পাই দেখি। তাহলে সমীকরণ নাম্বার 4 -3, তাহলে এটা উপরে আগে এটা আমরা লিখে ফেলি h স্কয়ার f স্কয়ার
এফ মাইনাস 3 নং সমীকরণের বাম পাশে এই রাশিটি মাইনাস হবে, তো এটা মাইনাস, এটা মাইনাস, আর এটি হচ্ছে প্লাস। আর ডান পাশে যেটা এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এটা, তার মানে মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো কোন কোন টার্ম বাদ যাচ্ছে, এটা ক্যান্সেল, তার মানে এটা ক্যান্সেল হচ্ছে, আর এটা ক্যান্সেল হচ্ছে, আর বাকি দেখি। দেখো 2h স্কোয়ার এফ এফ প্রাইম, আর হচ্ছে এখানে 2h স্কোয়ার এফ এফ প্রাইম, এখানে কমন আছে, আমরা কমন নিচ্ছি, মাইনাস নিব, মাইনাস 2h স্কোয়ার এফ এফ প্রাইম কমন যাবে, তাহলে এখানে থাকে কত 1, আর এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস cos থিটা। আর এই দুটি টার্মের মধ্যে দেখো এই টার্মটা অবশ্য রয়ে যাবে, আর এই দুটি টার্মের 2h m নট সি স্কোয়ার কমন নিলে এখান থেকে এফ মাইনাস এফ প্রাইম সমান সমান এখানে যেটা যাচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে এখানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। যা আছে আমরা বাম পাশে তাই লিখতেছি। এম সমান আমরা জানি এম নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এই সমীকরণটি আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এম নট স্কোয়ার, যেহেতু বর্গ আছে উভয় পক্ষে বর্গ যাবে, আর নিচে হবে রুট উঠে যাবে, আর গুণ ছিল সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমরা এখানে লসাগু করব, তাহলে বাম পাশে যা রাশিটি আছে আমরা লিখে যাই। এখানে যেটা হয় সি স্কোয়ার লসাগু করলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এবং সি স্কোয়ার উল্টে দেবে, তাহলে থাকে কি উপরে যেটা থাকতেছে, আমি যদি একটু সরিয়ে লিখি, তাহলে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর নিচে থাকে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এখানে ইনটু থাকে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেখো এটা ক্যান্সেল হয়ে থাকে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর বাম পাশে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আমি একবারে এটা ক্যান্সেল করব এবং এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 উভয় পক্ষ হতে বাদ দিয়ে দিব। তাহলে আমার থাকতেছে কি কি মাইনাস 2h স্কোয়ার এফ এফ প্রাইম ব্র্যাকেট 1 মাইনাস cos থিটা প্লাস 2h m নট সি স্কোয়ার এফ মাইনাস এফ প্রাইম সমান সমান কত 0। আমরা সাইড চেঞ্জ করি, তাহলে 2h m নট সি স্কোয়ার এফ এফ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2h স্কোয়ার এফ এফ প্রাইম 1 মাইনাস
cos থিটা। আমরা একসাথে কয়েকটা কাজ করব। এদিকে সিটাকে রেখে দেব, একটা সি রাখবো, আরেকটা সি ওদিকে নিয়ে যাব, আর এম নট সি কে ওপাশে নিয়ে যাব। উভয় পক্ষ থেকে 2h বাদ দিব, তাহলে 2h বাদ দিলে আর এম নট সি কে ওদিকে নিয়ে গেলে তাহলে কি হবে একটু দেখি। আর এফ প্রাইমটা আমরা এদিকে সাইড চেঞ্জ করি, তাহলে থাকতেছে সি এফ মাইনাস এফ প্রাইম ডিভাইডেড বাই এফ প্রাইম। মানে এফ প্রাইম আমি বাম পাশে নিয়ে আসলাম, গুণ ছিল ভাগ হলো, একটা সি রেখে দিচ্ছি, 2h বাদ দিচ্ছি, তাহলে থাকে গেল ডান পাশে একটা ইস থাকবে এখানে, আর এম নট সি 1 মাইনাস কস থিটা। এখন যদি আমরা এটাকে ভাগ করি, সাইড আলাদা আলাদা করে ভাগ করে দেই, তাহলে তাকে সি এফ কাটা যাবে, তাহলে আমি একবারে করে দিচ্ছি, তাহলে থাকে সি বাই এফ প্রাইম মাইনাস সি বাই এফ সমান সমান এইচ বাই এম নট সি ব্র্যাকেট 1 মাইনাস কস থিটা। সি বাই এফ প্রাইম হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, অতএব ল্যামডা প্রাইম সমান সমান ল্যামডা প্লাস এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ। এখন এই যে বিশেষ কিছু দেখো, সেটা তো আমরা জানি যে ফোটনের বিক্ষেপণ কোণ এইচ বাই এম নট সি, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডাটা আমরা এখানে দেখিয়েছি, এটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। এর আরেক নাম হচ্ছে কম্পটন সরণ। আমরা এবার দেখাবো কিছু বিশেষ ক্ষেত্র, এই থিটার উপরে ভিত্তি করে বিশেষ কিছু ক্ষেত্র দেখাবো। আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখি, বিক্ষিপ্ত ফোটনের বিক্ষেপণ কোণ থিটার উপরে ভিত্তি করে আমরা বিশেষ ক্ষেত্রগুলো দেখছি। ফোটনের বিক্ষেপণ কোণ থিটা 90 ডিগ্রি হলে, তার মানে হচ্ছে এই ফোটনটি যদি ঠিক এইভাবে বিক্ষিপ্ত হয়, যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে থিটা 90 ডিগ্রি বসালে কি আছে, অতএব ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান হয় কস 90 ডিগ্রির মান আমরা জানি কত, 0। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান এইচ বাই এম নট সি। এই এইচ বাই এম নট সি এই রাশিকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, যদি এবার থিটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মিন করে যে আপতিত ফোটন সরাসরি ইলেকট্রনকে ধাক্কা দিয়ে স্ট্রেট সোজা চলে গিয়েছে, অর্থাৎ কোনো বিক্ষেপণ ঘটেনি, তাহলে কি হচ্ছে, থিটা 0 ডিগ্রি হলে দেখি কি হয়। ওয়ান মাইনাস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 0, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, তার মানে কোনো ধরনের কম্পটন সরণ ঘটেনি,
অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ল্যামডা প্রাইম সমান সমান ল্যামডা, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এক, তার মানে কোনো কম্পন ক্রিয়া সংঘটিত হয়নি। কম্পন ক্রিয়া সংঘটিত হয়নি। এবার সেটা যদি 180 ডিগ্রি হয়, তার মানে ফোটনটি ইলেকট্রনকে ধাক্কা দিয়ে যদি বিপরীত দিকে ফেরত আসে, তাহলে সেক্ষেত্রে থেটা 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে হবে কম্পন ক্রিয়া সর্বাধিক। তার মানে যদি এরকম হয়, যদি এরকম হয়, অর্থাৎ এরকম ধাক্কা দিয়ে আবার উল্টা দিকে ফেরত আসবে, তাহলে থেটা কত এখানে 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কি হবে, থিটা 180 ডিগ্রি হলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান হবে h/m নট c ব্র্যাকেট 1 মাইনাস cos 180। তার মানে এখানে cos 180 মাইনাস 1 মাইনাস প্লাস 2 হয়। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে কম্পন যে পরিবর্তনটি, অর্থাৎ কম্পন ক্রিয়া সর্বাধিক সংঘটিত হয়। তাহলে হচ্ছে কি, এক্ষেত্রে কম্পন ক্রিয়া বা প্রভাব, কম্পন প্রভাব সর্বাধিক। এই তিনটি আমরা বিশেষ ক্ষেত্রে দেখলাম। এখন আমরা দেখব যে এই যে ইলেকট্রনটি, এই ইলেকট্রনটির যে গতিশক্তি, সে গতিশক্তি আমরা কিভাবে বের করব। আমরা জানি যে আপতিত ফোটন যে শক্তি নিয়ে আসছিল, এই শক্তি সে তার কিছু অংশ শক্তি ইলেকট্রনকে দান করেছে, ফলে ইলেকট্রন গতিপ্রাপ্ত হয়েছে। তাহলে এই ইলেকট্রন যে গতিশক্তি পাওয়ার জন্য গতিপ্রাপ্ত হলো এই আপতিত ফোটন থেকে কিছু শক্তি নিয়ে। তার মানে আপতিত ফোটনের হারানো শক্তি সমান সমান ইলেকট্রনের গতিশক্তি। অর্থাৎ আপতিত ফোটনের শক্তি হচ্ছিল ই, আর বিক্ষিপ্ত ফোটনের শক্তি হচ্ছিল ই প্রাইম। তাহলে প্রক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি ই কে যদি আমরা বলি, অর্থাৎ দেখো প্রক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি সমান সমান আপতিত ফোটনের হারানো শক্তি। তা হারানো শক্তিটা আমরা পাবো কিভাবে, সংঘর্ষের পূর্বের শক্তি আর সংঘর্ষ পরের শক্তির ব্যবধান। তার মানে ইকে সমান সমান হচ্ছে, হারানো শক্তি হচ্ছে পূর্বের শক্তি নিশ্চয়ই বেশি, তো ই মাইনাস ই প্রাইম, ই সমান সমান এইচ এফ মাইনাস এইচ এফ প্রাইম, অথবা এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা প্রাইম। কারণ এখানে ল্যামডা দেয়া থাকলে ল্যামডা প্রাইম তোমরা বের করতে পারবে। এইভাবে এই সমীকরণের সাহায্যে তুমি একে বের করতে পারবা। এবং আমরা আগেই বলেছি এখানে শক্তির কিন্তু নিত্য সূত্র মেনে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইলেকট্রনের গতিশক্তিটা এই আমার হয়তো বের করলাম, বের করার পর বলা হলো এই প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ কত, তাহলে প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ যেতে পারে। যদি প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ চায়, তাহলে প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভর আমার লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভর আমি কিভাবে বের করব। প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভর মানে গতিশীল ইলেকট্রনের ভর।
তাহলে সেক্ষেত্রে আমরা জানি ইকে সমান সমান m মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, এটা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী। সেখান থেকে এই সমীকরণের সাহায্যে আমি এখানে m বের করব। তাহলে m সমান কত আসবে? এই হলো ভর, কিন্তু আমার লাগবে আছে ভর বেগ। তাহলে আমি বেগ বের করছি যেহেতু আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী। তাহলে আমার বেগ কোথায়? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার নেওয়া যাবে না তখন, কারণ আমি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে চিরায়ত তত্ত্ব অনুযায়ী বা নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী। কিন্তু আমরা এখানে যেহেতু আপেক্ষিক তত্ত্ব প্রয়োগ করছি, তাহলে সূত্রটা হবে বেগ বের করার ক্ষেত্রে, এটা হলো ভরের ক্ষেত্রে, এটা হলো ভর নির্ণয়ের ক্ষেত্রে। এবার বেগ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সূত্র নিবে m সমান m নট বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করবে। সেখান থেকে তোমরা বেগ বের করতে পারবে। আচ্ছা, আর তারপরে ভরবেগ, পি সমান এমভি। এইভাবে প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ বের করা যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। যে যেখানে আসো সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।